তালাকের পর একা ঘুমাতে তোর কষ্ট হয় না? ইচ্ছে করে না স্বামীর আদর সোহাগ পেতে? তুই চাইলে এক রাতের জন্য তোকে সুখ দিতে পারি। তোর সকল জ্বালা মিটিয়ে আমার বুকের সাথে মিশিয়ে নেব। বাবার বয়সী একটা লোকের মুখে এমন কথা শুনে আমার শরীর শিউরে উঠল। হাত পা বিদ্যুতের বেগে কেঁপে উঠল। নিজ কানকে যেন বিশ্বাস করতে পারছি না। এই লোকটা এমন কথা বলতে পারলো, যাকে কিনা এতদিন ধরে ভালো মানুষ ভাবতাম। আচ্ছা, তাদের ধারণা কি ডিভোর্সি মেয়ে মানেই কি খারাপ? সমাজের মুখোশের আড়ালে থাকা লোকগুলো কি তাদের এইভাবে খারাপ ইঙ্গিত করে? ওনার কথায় আমার খুব কান্না পাচ্ছে। বাসায় আম্মুও নেই। ভয়ে আমার হাত পা শীতল হয়ে আসছে। আমার পুরো শরীর ওড়না দিয়ে ঢাকা। তবুও মনে হচ্ছে ওনার বাজে নজর আমার সবকিছু দেখে ফেলেছে। নিজেকে আরো ভালোভাবে ঢেকে নিলাম। ছলছল নয়নে আশেপাশে তাকিয়ে আম্মুকে খুঁজতে লাগলাম। আম্মু, আম্মু, কোথায় তুমি? এই খারাপ নজর থেকে আমায় হেফাজত করো খোদা। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। লোকটা দাঁত কেলিয়ে বলল, কি হলো সাবা? ভয় পাচ্ছিস বুঝি? আ- আপনি এসব কি বলছেন চাচা? মাথা ঠিক আছে আপনার? আমি আপনার মেয়ের মতো চাচা। লোকটা হাসতে হাসতে বলল, আরে ধুর পাগলি, মজা করছিলাম। যা, এক গ্লাস পানি নিয়ে আয় আমার জন্য। মাত্রই জমি থেকে ফিরলাম, খুব পিপাসা পেয়েছে, তাই ভাবলাম তোদের এখানে পানি খেয়ে যাব। আমি রক্তচক্ষু চোখে তার দিকে তাকালাম। মনে মনে প্রচন্ড বিরক্ত হলাম। আমি প্রথমেই বলছি বাসায় কেউ নেই, আম্মু কচুরলতি তুলতে পুকুর পাড়ে গেছে। তবুও লোকটা বাড়ির উঠোনে চেয়ার টেনে বসে আছে আর আজে বাজে ইঙ্গিত করেই যাচ্ছে। আমি ভাবলাম হয়তো পানি পান করে এখান থেকে চলে যাবে, তাই আর দেরি না করে চাপা কল থেকে এক গ্লাস পানি তুলে লোকটার সামনে ধরলাম। লোকটা বিশ্রী একটা হাসি দিয়ে আমার হাতটা খপ করে চেপে ধরলো। আমি চমকে উঠলাম। হাত থেকে স্টিলের গ্লাসটা মাটিতে পড়ে ঝনঝন শব্দ হলো। নিজেকে ছাড়ানোর জন্য মোছড়ামুছড়ি শুরু করে দিলাম। কি করছেন চাচা? ছাড়ুন আমায়। আমি কিন্তু চিৎকার করব। আপনি এত খারাপ একটা লোক আগে জানতাম না। সবাইকে বলে দেব। ছাড়ুন আমায়। লোকটা আমার তুলতুলে হাতে চাপ দিয়ে বলে উঠল, তুই তো খুব গরম হয়ে আছিস রে। নিজেকে আর কষ্ট দিস না। আমার হয়ে যা, আরাম পাবি। আর চিৎকার করে লোক জড়ো করলে তুই নিজেই ফেঁসে যাবি। মানুষ তোর কথা বিশ্বাস করবে না, উল্টো খারাপ ভাববে। কারণ তুই ডিভোর্সি মেয়ে। সবাই ভাববে আমাকে তুই এখানে নিজের শখ পূরণ করার জন্য ডেকে এনেছিস। বলেই লোকটা বিশ্রী হাসিতে ফেটে পড়ল। আমি শুধু কান্না করতে করতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি। প্রতিবাদ করার মতো শক্তি এখনো আমার মধ্যে নেই, তাই অসহায়ের মতো চিৎকার করেই যাচ্ছি। কিছুক্ষণ পর লোকটা আমায় ছেড়ে দিল। তারপর হনহন করে সেখান থেকে পালিয়ে গেল। আমি চোখ খুলে তাকিয়ে দেখি লোকটা আর নেই। আম্মা দাঁড়িয়ে আছে চুলার পাশে। আমি দৌড়ে গিয়ে জাপটে ধরলাম আম্মাকে। আম্মা আমায় দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে বিচলিত হয়ে বলল, কি হয়েছে মা? এমন করছিস কেন? কি কি- কি কি বলেছে বল আমায়। আমি ফুঁপিয়ে কেঁদে উঠলাম। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। ভয় আর আতঙ্কে আমার শরীর কাঁপছে শুধু। কোনো মতে মুখ দিয়ে আওড়ালাম, মোর্শেদ চাচা আমায় খারাপ কথা বলেছে আম্মা। সে আমার হাত ধরেছে, কি বিশ্রী বিশ্রী ইঙ্গিত করেছে আমায়। তুমি কেন আমায় একা ফেলে পুকুর পাড়ে গেলে? আমায় সাথে নিয়ে কেন গেলে না? আমার অন্তরাত্মা কেঁপে উঠল আমার কথা শুনে। আমার বুকের সাথে জড়িয়ে নিয়ে ক্ষিপ্ত গলায় বলল, তুই কেন কিছু বলিসনি? মারতে কেন পারিস না? এই যে এইখানে বটি ছিল, এটা দিয়ে এক কোপ দিতি। ভয়ে নিজের মান সম্মান কেন হারাবি? আমি কি সারা জীবন থাকবো তোকে রক্ষা করার জন্য? আমি কিছু বললাম না, শুধু বাঁধ ভাঙা নদীর মতো কেঁদেই যাচ্ছি। নিজের শরীরের ওপরে ঘৃণা চলে এসেছে আমার। যখন যে যেখানে পারছে নোংরা হাতে ছুঁয়ে দিতে চলে যাচ্ছে আমায়। এমনকি আমার আত্মীয় স্বজনও এই বাজে কাজ থেকে পিছিয়ে নেই। যখন সুযোগ পাই আমার শরীরে অদ্ভুতভাবে স্পর্শ করে। ইচ্ছে করছে শরীরের সমস্ত স্পর্শকাতর জায়গাগুলো কেটে জ্বালিয়ে দিতে। আত্মহত্যা পাপ না হলে এতদিনে চলে যেতাম নিজের বাবার কাছে। বয়স কত আমার?
মাত্রই 16। এই বয়সে পরিবারের পছন্দে বিয়ে হলো, আবার তাদের কথায় ডিভোর্সও হলো। ভাগ্য আমার এতই খারাপ। যে বয়সে দুনিয়া দেখব, সেই বয়সে বাস্তবতার সাথে লড়াই করে যাচ্ছি। এই সমাজের মানুষগুলো বড্ড খারাপ গো। কেউ আপনার খারাপ সময়ে এগিয়ে আসবে না, বরং অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনাকে ধ্বংস করে দেবে। মানুষের আসল রূপ কখন চেনা যায় জানেন? যখন আপনি চারিদিক থেকে দুর্বল হয়ে পড়েন, ঠিক তখনই আপনার সবচেয়ে আপন মানুষগুলো মুখোশ খুলে ফেলে। আপনার দুর্বলতাকে পুঁজি করে আপনাকে ভেঙে ফেলার ফন্দি আঁটে। এই অসুস্থ সমাজে টিকে থাকতে হলে প্রতিবাদ জিনিসটা অবশ্যই আপনাকে শিখতে হবে। আপনি ভীতু হয়ে থাকেন, সমাজের কিছু নোংরা মানুষ আপনাকে বারবার খোঁচাতে আসবে। আপনি যে জিনিসের প্রতি দুর্বলতা প্রকাশ করবেন, মানুষ আপনার সামনে সেই জিনিসটাই উপস্থাপন করবে। কাজেই দুর্বলতা কোনোভাবেই প্রকাশ করা যাবে না। এই দুর্বলতাকে হাতিয়ার বানিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সাবাও ঠিক সেই পথে চলেছে। সে তার দুর্বলতাকে সঙ্গী বানিয়ে নিয়েছে। এখন তাকে কেউ কিছু বললে ক্ষিপ্ত বাঘিনীর মতো তেতে ওঠে। এই তো মাসখানেক আগে একটা ঘটনা। সাবা তার মায়ের সঙ্গে মামার বাড়ি গিয়েছে তার নানিকে দেখতে। সচরাচর সাবা আত্মীয় স্বজনদের বাড়িতে খুব একটা যায় না, কিন্তু নানি অসুস্থ থাকায় যেতে বাধ্য হয়েছিল। নানিকে দেখে আসার সময় মামার জোরাজুরিতে সেই দিন আর বাড়ি ফেরা হয়নি। সন্ধ্যায় সাবা তার কাজিনদের সাথে বসে গল্প করছিল। এমন সময় তার মামাতো ভাই কাদের এসে তার কাঁধের ওপরে হাত রাখে। সাবা চমকে ওঠে, হাতটা সরিয়ে দেয়, রেগে গিয়ে বলে, এভাবে গায়ে হাত দিচ্ছেন কেন? কাদের মুচকি হেসে বলেছিল, আরে তুই কারেন্ট নাকি বাল? এইভাবে তেতে উঠছিস কেন? হাত দিলে কি এমন হবে? আর তোর মাইন্ড এত খারাপ কেন? বোনের চোখে দেখি তোকে। সাবা আর কিছুই বলল না, কারণ এই সামান্য বিষয় নিয়ে ঝামেলা করলে সবাই তাকেই খারাপ ভাববে। রাতের দিকে সব কাজিনরা ঘরের মেঝেতে বিছানা মেলে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে। সাবারও ঘুমে চোখটা ভারী হয়ে এসেছে, কিন্তু ঘুম হচ্ছে না। নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও তার আবার ঘুম আসে না। মস্তিষ্ক বলছে ঘুমা সাবা, কিন্তু হৃদয় বলছে ঘুমাস না। চোখটা তার ভীষণ লেগে আছে। ভালোভাবে গায়ে কাঁথা মুড়ি দিয়ে গা এলিয়ে দিল শক্ত বিছানায়। এমন সময় রুমের ড্রিম লাইটটা কেউ খট করে বন্ধ করে দিল। সাবার মস্তিষ্কে শব্দটা পৌঁছালো, তবে ঘুমের রেশ এত বেশি যে চোখ মেলে তাকাতে পর্যন্ত পারছে না। বেশ কিছুক্ষণ সাবা অনুভব করলো কেউ তার কাঁধার মধ্য দিয়ে গলায় হাতের স্পর্শ দিচ্ছে। ঘুমের মধ্যে সাবা বারবার নড়ে উঠছে। সে যখন নড়ছে, হাতটা তখন থেমে যাচ্ছে। এবার হাতটা ধীরে ধীরে তার কাতর স্থান স্পর্শ করতেই নিচের দিকে নামতে থাকলে সাবার মস্তিষ্ক হুট করেই সচল হয়। সে খপ করে হাতটা ধরে ফেলল। যেহেতু ঘুমের ঘোরে এই সে এত কিছু বুঝতে পারছে না। সে ভেবেছে হয়তো কোনো জিন ভূত হবে, তাই চোখটা বন্ধ করে কিছুক্ষণ হাতটা নেড়ে চেড়ে দেখছে। যখন মস্তিষ্ক তার পুরোপুরি সচল হলো, তখন সাবা সেই হাতের কামড় বসিয়ে দিয়ে মাংস একেবারে খুবলে নিল। তখন কাদের গলা ফেটে চিৎকার দিয়ে উঠল, কিন্তু সাবা তার হাতটা ছাড়ল না, যেন আজ তাকে শেষ করেই ফেলবে। কাদেরের চিৎকারে বাড়ির সব মানুষের ঘুম ছুটে গেল। সবাই যে যার ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে কাদেরের দিকে ধরল। মুহূর্তেই সবাই আঁতকে উঠল এমন এক অপ্রত্যাশিত ঘটনা দেখে। বাড়ির প্রতিটি মানুষ ক্ষিপ্ত চোখে সাবার দিকে তাকিয়ে আছে। সাবার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল, শরীরে অদ্ভুতভাবে কাঁপছে, কিন্তু হাত ছেড়ে দিচ্ছে না সে। বড় মামা মামি সবাই এসে সাবাকে জোর করে ছাড়িয়ে নিল। মামি রেগে গিয়ে সাবার গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিল। সাবা তখন আরো ক্ষিপ্ত চোখে তার মামির দিকে তাকালো। মামি দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, অলক্ষী রাক্ষসী, আমার ছেলেটাকে মেরে ফেলতে চাস? তার তাজা রক্ত এভাবে খেয়ে ফেলেছিস? খারাপ মেয়ে। সবাই মিলে আমাকে গালিগালাজ করছে, কিন্তু কেউ এটা জানতে চাইছে না যে তার গুণধর ছেলে এত রাতে বউ রেখে এই ঘরে কেন এসেছে। সবাই উঠে পড়েছে
আমার পেছনে লাগছে। আম্মা তখন নানির রুম থেকে ছুটে এসে আমার অবস্থা দেখে জড়িয়ে ধরে। আমি শুধু ফুঁপিয়ে কেঁদে যাচ্ছি। মা আমায় জিজ্ঞেস করলো, "কি হয়েছে এখানে?" তখন আমার মামাতো ভাই কাদের নিজের হাত দেখিয়ে ক্ষেপে গিয়ে বলল, "ফুপু, তোমার মেয়ে দেখো কি করেছে। পাগল হয়ে গেছে সে। আমার হাত কামড়ে কি বানিয়ে দিয়েছে দেখো। মন চাচ্ছে চুলের মুঠি ধরে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেই।" ভাবি সেটাই করলো। আমার মায়ের বুক থেকে আমাকে চুলের মুঠি ধরে টেনে আনলো। আমি ব্যথায় নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। ভাবি আরো শক্ত করে চুলের গিঁট ধরে অসভ্য ভাষায় কয়েকটা গালিও দিল। স্বামীর সাথে শোয়ার জন্য কুরকুরি উঠেছে তোর? যৌবন জ্বালা টগবগ করছে? মেয়ে কোথাকার! বলেই আমার বাহু ধরে টানতে টানতে উঠোনে নিয়ে গিয়ে ধাক্কা মেরে দিল। আমি মুখ থুবড়ে গিয়ে নিচে পড়লাম। সেখানে পাথরের টুকরো থাকায় আমার কপালটা বেশ কেটে গেল। হাঁটু ও ছিলে রক্ত ঝরতে শুরু করলো। আমি নিজেকে সামলিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। তারপর ভাবির সামনাসামনি দাঁড়িয়ে বললাম, আগে নিজের ঘর ঠিক করো, তারপর অন্যের মেয়ের ওপরে আঙ্গুল তুলিও। ভাবি রেগে গিয়ে আমায় থাপ্পড় মারার জন্য হাত উঁচু করলো। আমি হাতটা শক্ত করে চেপে ধরে তার গালে থাপ্পড় বসিয়ে দেই। পরপর ৩টা থাপ্পড় মারায় তারপর শান্ত হই আমি। ভাবি থাপ্পড়ের তাল সামলাতে না পেরে ওখানেই পড়ে গেল। আমি আশেপাশে তাকিয়ে আমার আত্মীয় স্বজনদের দিকে তাকালাম। দেখি সবাই অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি রহস্যময় এক হাসি দিয়ে মাটিতে এক খাবলা থুতু ফেললাম। তারপর রান্নাঘর থেকে বটি নিয়ে এসে ভাবির গলায় ধরলাম, দাঁত চিবিয়ে বললাম, কি বলছিলি? এবার বল, আমি বেশ্যা? আমার মা কি আর আমার জন্মের ঠিক নাই? আমি হেসে তার গলায় রক্ত শক্ত করে বটিটা ধরে চিৎকার করে বলে উঠলাম, আমি তোর স্বামীর কাছে গেছি নাকি তোর স্বামী আমার কাছে আসছে? মাথায় কি তোর ঘিলু আছে? একবার তো ভেবে দেখতি কাদের ভাই নিজেদের মেয়েদের রুমে এত রাতে কেন এসেছে, তাও রুমের লাইটটা নিভিয়ে দিয়ে। আর এত রাতে আমি কেনই বা তাকে কামড় দিলাম? ওহ হ্যাঁ, আমি তো আবার ডিভোর্সি মেয়ে, চরিত্র তো আমারই খারাপ। সরি রে বোন, ভুলে গিয়েছিলাম তোর স্বামী আল্লাহর সুফি বান্দা, আমি নষ্টা কলঙ্কিনী বেশ্যা। তারপর সেই রাতেই সাবা তার মাকে নিয়ে মামার বাড়ি ছাড়া হয়েছে। আজ ৩ বছর হতে চলল, সে আর কখনোই ওই বাড়িতে পা রাখে নাই। এমনকি তার নানি মারা যাওয়ার দিনেও সে ওখানে যায়নি। দূর থেকে নানির জন্য কান্না করে দোয়া করেছে। খুব ইচ্ছে করেছিল নানিকে শেষ দেখা দেখতে, কিন্তু তীব্র অপমান বোধ আর আত্মসম্মানের ভয়ে সেখানে আর পা রাখার সাহস পায়নি। অবশ্য মামা মামি কিছুদিন আগে এসে ভুল স্বীকার করেছে, কারণ কাদের ভাই নাকি এলাকার একজন ভাবিকে নিয়ে পালিয়েছে, সেখানে বিয়ে করে নতুন সংসারও পেতেছে। ভাবি এসে সাবার হাত পা ধরে খুব কান্না করেছে। তার করা সামান্য ভুলের জন্য আল্লাহ তাকে এত বড় শাস্তি দিল। সে তো সাধারণ একজন বউ মাত্র। স্বামীকে মনে প্রাণে বিশ্বাস করত, কিন্তু কে জানতো তার স্বামী এমন কুলাঙ্গার। সাবার শুধু তাচ্ছিলের হাসি হেসে বলেছিল, প্রত্যেক মানুষ তার কর্মের ফল ভোগ করবে, হয়তো ইহকালে নয়তো পরকালে। কথার আঘাত রুহু অবধি পৌঁছায়, সেটা মানুষ ভুলে যায়। মানুষ কখনো অভিশাপ দেয় না, অভিশাপ দেয় রুহু। তাই কাউকে আঘাত দিয়ে কথা বলার আগে ভেবে বলতে হয়। আপনি মজা করে তার অসহায়ত্ব নিয়ে দুটো কথা বললেন, অথচ সেই কথাতে ছিল তীব্র যন্ত্রণা আর অপমানবোধ, যা মানুষের কোমল হৃদয় ক্ষতবিক্ষত করে ফেলে। তখন রুহু আপনা আপনি কেঁদে ওঠে, দিয়ে দেয় তার ইচ্ছা মতো অভিশাপ। তাই সাবধান সবাই, কথার আঘাত দিও না। সাবার দিন এখন ভালোই চলে। বাবা মারা গেছে তার ডিভোর্সের কয়েক মাস পরে সড়ক দুর্ঘটনায়। সে এখন তার মা আর ভাইকে নিয়ে তার চাচার সংসারে থাকে। তারা নিজেদেরটাই খায়, তবুও চাচির তিক্ত বাণী শুনতে হয় প্রতিনিয়ত। সাবার মা সেলাইয়ের কাজ করে অর্থ উপার্জন করে, তাদের সংসার চালায়।
তাদের চাচা শুধু চোখের দেখাটাই দেখে, তাতেই এত মধুর গালি শুনতে হয় চাচির। সাবা পড়াশোনার পাশাপাশি আম্মার সাথে কাঁথা সেলাই করে, গ্রামের ছোট ছোট বাচ্চাদের টিউশনি করায়। আর এখন তার বয়স মাত্র 19 বছর, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। পড়াশোনায় খুব একটা খারাপ না, চেষ্টা করলে একদিন সে অনেক দূর এগিয়ে যাবে। এই পড়াশোনা, কাজ, টিউশনি নিয়ে সারাদিন সে ব্যস্ততার মধ্যে সময় কাটালেও রাত হলে তার মস্তিষ্ক ফাঁকা হয়ে যায়। যে মানুষটাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে, সেই মানুষটাই তার সকল স্বপ্ন, কল্পনায় বিচরণ করতে শুরু করে। চোখ বন্ধ করলেই সে বিশ্রী মুখশ্রী তার সামনে এসে দাঁড়ায়। সে ভুলে যেতে চায়, তাহলে কেন বারবার সেই অপয়া মানুষটা তার কল্পনায় আসে? মাঝরাতে উঠে নিজের মাথা নিজেই খামচে ধরে চিৎকার করে কেঁদে ওঠে, আমি তাকে ঘৃণা করি, ঘৃণা। তাহলে কেন ওই লোকটা আমার শান্তিতে ঘুমাতে দেয় না খোদা? 3 বছর তো হয়ে গেল। আর কত সময় অপেক্ষা করলে তাকে ভুলে যাব? তার অস্তিত্ব আমার সমস্ত সত্তা থেকে মুছে যাবে চিরতরে। তার জন্য কেন আমার হৃদয়ের কুটিরে মায়া হয় না? তাকে তো আমি ঘৃণা করি। তাহলে তার ফোন কল আসার অপেক্ষা করি কিসের জন্য? আমি কি পাগল হয়ে গেলাম? আমার কি মানসিক রোগ হয়েছে? মরে কেন যাই না আমি? এই নরক যন্ত্রণা থেকে উঠায় নাও খোদা। আমার যে আর কিছুই ভালো লাগছে না। আমার সবকিছু কেন এমন এলোমেলো হয়ে গেছে? সাবার বয়স যখন মাত্র 15 বছর, তখন পরিবারের সিদ্ধান্তে তাকে বিয়ে দেওয়া হয় 27 বছরের এক যুবক নিলয়ের সাথে। সাবা বিয়েতে রাজি ছিল না। নিজের থেকে বয়সে 12 বছরের বড় একটা ছেলেকে সে কখনোই বিয়ে করতে চায়নি। পরিবার, আত্মীয় স্বজন মিলে তাকে অনেক বুঝিয়েছে, বিয়েতে রাজি করায়। তখন সে আর বিয়েতে বাধা দিতে পারেনি। বাবার সম্মান চলে যাবে ভেবে রাজি হয়ে যায়। কারণ সাবার পরিবার ছিল নিম্নবিত্ত, আর সাবার বাবা ছিল একজন রিকশা চালক। বর্তমান যুগে যৌতুক ছাড়া মেয়ের বিয়ে হয় না, তাই নিম্নবিত্ত পরিবারের মেয়েরা সমাজের চোখে বোঝা হয়। সাবার ক্ষেত্রেও তাই হয়। ছেলে প্রবাসে থাকে, প্রচুর ধন সম্পদ ক্রয় করেছে, আর তাকে বিনা যৌতুকে বিয়ে করতে চাইছে। এই জন্য সাবার বাবা আর না করতে পারে নাই। ছেলের বয়স না দেখেই বিয়ের পাকা কথা বলে আসে। ছেলেরা বড়লোক আছে, মেয়ে সুখী হবে, সবাই খুশি ছিল। আসলে কি ধনী পরিবারে গরিব মেয়েরা সুখী হয়? নিলয় অত্যন্ত ভদ্র, শিক্ষিত একজন মানুষ, কিন্তু সেটা ছিল পুরো দুনিয়ার কাছে। সাবার চোখে তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ব্যক্তি। এমন মুখোশ পরে থাকা লোককে সাবা কোনোভাবেই সহ্য করতে পারত না, এক কথায় ঘৃণা করত। সাবা তার বড় যা আশুলতার সাথে বাসর ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিল। সাবা কাপা কাপা মেহেদি রাঙানো হাতে শাড়ির আঁচল ঠিক করছিল। আশুলতা দরজা খুলতেই দেখলো নিলয় অনেক আগে থেকেই ঘরে ঢুকে খাটে হেলান দিয়ে শুয়ে আছেন। নিলয়ের মুখে কোনো হাসি নেই, না আছে কোনো উষ্ণতা। তিনি একবারও তাকালেন না সাবার দিকে, বরং আশুলতাকে বলে দিলেন, ভাবি, ওকে সব বুঝিয়ে রুমে দিয়ে যান। কথা শেষ করেই চোখটা বন্ধ করে ফেললেন, যেন তিনি এই রাতের কোনো গুরুত্বরই অনুভব করছেন না। আশুলতা সাবাকে রেখে চলে গেলেন। নতুন ঘর, অচেনা মানুষ, আর সেই নিস্তব্ধ পরিবেশে দাঁড়িয়ে থাকতে থাকতে সাবার গলা শুকিয়ে এলো। বুকের ভেতরটায় যেন কেউ পাথর চেপে ধরেছে। হঠাৎ বাইরে থেকে সাবার যা ফিসফিস করে বলেন, দরজাটা বন্ধ করে দাও সাবা। মুহূর্তেই সাবার বুকের ভেতরটা ধক করে উঠল। হৃদস্পন্দন দ্রুত ওঠানামা করছে। এই নিস্তব্ধ ঘরে শুধুমাত্র তার বুকের ধুকপুক শব্দ শোনা যাচ্ছে। সাবা লজ্জা আর ভয়ে নড়তেও পারল না। বেশ কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে ছিল। ঠিক তখনই নিলয়ের গম্ভীর কণ্ঠ শোনা গেল, কথা বোঝো নাই? দরজা বন্ধ করতে বলেছি। সাবার বুক কেঁপে উঠল। এমন ধমক সে এর আগে কখনো শোনেনি। কোনো রকমে নিজের কাপা পায়ে এগিয়ে গিয়ে দরজাটা বন্ধ করলো। চোখের কোণে জমে থাকা অশ্রু এবার গড়িয়ে পড়ল গালে। সে আবার ঠায় দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর আবার নিলয়ের গম্ভীর গলা শোনা গেল,
জানালাটা বন্ধ করো। চাবা অসহায় হয়ে জানালার দিকে এগিয়ে গিয়ে স্লাইডিং জানালাটা বন্ধ করলো। মেয়েটার হাহাকারে বাতাসের শব্দও যেন থেমে গেল। নিলয় চোখটা বন্ধ করেই সাবাকে উদ্দেশ্য করে বলল, ওখানে সং হয়ে দাঁড়িয়ে না থেকে বিছানায় এসে শুয়ে পড়ো। এ কথা শোনা মাত্রই সাবার সমস্ত শরীর ঠান্ডা হয়ে এলো, বুক ধড়ফড় করতে লাগলো। সাবার ভারী নিঃশ্বাস এই নিস্তব্ধ ঘরে যেন দোল খাচ্ছে। বুকের ভেতর দ্রিম দ্রিম করে হার্টবিট ওঠানামা করছে। সে বুঝতে পারছিল না এটা আদেশ না আহ্বান। ভয়ে যেন ছোট্ট সাবা কেঁদেই দিবে। কিন্তু দাদি একটা কথাই বলেছিল, বাসর ঘরে স্বামী যা বলবে তাই করতে হবে, না হলে পরের বাড়ির কথা শুনতে হবে। তাই সাবা কোনো মতে নিজেকে সামলিয়ে ধীরে ধীরে খাটের দিকে এগিয়ে গিয়ে বিছানার এক কিনারায় শুয়ে পড়ল। অন্যদিকে মুখ করে নীরবতা ভেঙে নিলয় ঘুমন্ত চোখেই বলে উঠল, লাইটটা বন্ধ করো আর ড্রিম লাইটটা জ্বালাও। নিলয় একবারের জন্যেও চোখ খুলে তাকালো না, শুধু হুকুম করেই যাচ্ছে। সাবার এবার প্রচন্ড রাগ হলো। অসভ্য লোকটা বাসর ঘরে বউকে দিয়ে একের পর এক কাজ করিয়ে নিচ্ছে। এমনিতেই সে খুব নার্ভাস। একটা প্রাপ্তবয়স্ক ছেলের সাথে এক বিছানায় থাকতে হবে, এটা ভেবেই লজ্জায় তার জান যাই যাই অবস্থা। তার উপরে নিলয়ের এত আদেশে যেন আগুনে ঘি ঢালার মতো। নিলয় আরো একবার লাইটটা অফ করতে বলল। সাবা রাগে কষ্টে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। সুইচ বোর্ড অনেক দূরে থাকায় নাগাল পেল না। ছোট্ট শরীর হেলে দুলে কোনোভাবে লাইটটা বন্ধ করতে গেল। তখনই ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। সাবা পা পিছলে মুখ থুবড়ে গিয়ে পড়ল নিলয়ের বুকের ওপর। মুহূর্তে কয়েক সেকেন্ড যেন সময় থেমে গেল। সাবার সত্তা নিলয়ের বুকের সাথে মিশে আছে। দুটো মানুষের হৃদস্পন্দনের শব্দ একে অপরের কর্ণে ধাক্কা খাচ্ছে। আশ্চর্য, সাবা যেন সমস্ত শক্তি খুইয়ে ফেলেছে, নড়তেও পারছে না মেয়েটা। নিলয় তখনও কোনো শব্দ করলো না, কপালে ভাঁজ, চোখ বন্ধ, মুখে একটুও বিরক্তি বা বিস্ময় নেই। যেন এই কিশোরীর ভয় লজ্জায় কাঁপতে থাকা দেহটা তার কোনো অনুভূতিকেই নাড়াতে পারছে না। সাবা তড়িঘড়ি করে উঠে বসলো, চোখে পানি, মুখে অপ্রস্তুত লজ্জা, দম বন্ধ হয়ে আসা নিঃশ্বাসে সে আবার গিয়ে নিজের দিকে ফিরে শুয়ে পড়ল। কিছুক্ষণ নীরবতা চলার পর নিলয়ের গলা আবার শোনা গেল, এবার একটু হালকা, ঘুমাও। কিন্তু ঘুম আর আসবে কিভাবে? সাবা তাকিয়ে থাকলো অন্ধকার দেওয়ালের দিকে। ড্রিম লাইটের আবছা আলো এসে পড়ছে সাবার মুখে। নিলয়ের আস্তরণে সাবার বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে, চোখে জল ছলছল করছে। যেন এই রাতকে ঘিরে সাবার যে স্বপ্ন ছিল সব ভেঙে চুরমার হয়ে গেল। খুব কান্না পাচ্ছে তার। তখনই নিলয়ের গম্ভীর স্বর শোনা গেল, সব সময় শালীনতা মেনে চলবে, আমার পরিবারের প্রত্যেক মানুষের সাথে ভালো ব্যবহার করবে। আমার মা কিংবা ভাবির সাথে উঁচু গলায় কথা বলা যাবে না। আমি জোরে কথা বলা পছন্দ করি না। আমার সামনে কখনো উঁচু গলায় কথা বলবা না। ঘরের বউ তুমি, বউয়ের মতোই থাকবা। কখনো আমার বিষয়ে নাক গলাবে না। নিলয়ের ঠান্ডা হুমকি শুনে সাবা ডুকরে কেঁদে উঠল। বাসর ঘরে কেউ বউকে এইসব কথা বলে? বউকে দিয়ে কেউ কাজ করায়? তা সাবার জানা ছিল না। কই, দাদি তো বলে জামাই বাসর ঘরে বউকে সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি দেয়, মিষ্টি মিষ্টি কথা বলে, বউয়ের লজ্জা ভাঙায়। তাহলে সাবার ক্ষেত্রে কেন সব উল্টো হলো? সাবা ফিকে ফিকে কান্না করতে করতে অভিমানী স্বরে বলে উঠল, আমি আর থাকবো না এই বাড়িতে, কাল সকালেই চলে যাব, থাকবো না আপনার সাথে, আপনি খুব খারাপ মানুষ। তখনই নিলয় সাবার বাহু ধরে হঠাৎই এক টান মেরে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। আচমকা টানে সাবার বুকের ভেতর ধক করে ওঠে। সাবারের নিঃশ্বাস আটকে আসে। কান্না করতে করতে নিলয়ের মুখের দিকে তাকায়। নিলয়ের মুখে ছোট ছোট চাপ দাড়ি, চোয়াল কিছুটা ডাবা, শরীরটাও বেশ হালকা পাতলা, হাতের নখগুলো কিছুটা ফোলা টাইপের।
যা সাক্ষী দিচ্ছে কতটা পরিশ্রমী মানুষ নিলয়। সাবার ইচ্ছে করছে নিলয়ের ডাবা গালে হাত ছুঁয়ে দিতে, কিন্তু লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। নিলয়ের ছোঁয়া গভীর হতে শুরু করে। সাবা অজানা কিছু আন্দাজ করতে পেরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু নিলয় আরো শক্ত করে জড়িয়ে ধরে। সাবার কোমরে হাত দিয়ে স্লাইড করতে থাকে। স্লাইড করতে করতে পেটে হাত ছুঁয়ে শাড়ির কুচি এক টান মেরে খুলে ফেলল। মুহূর্তেই সাবা নিজেকে ঢাকার চেষ্টা করে, কিন্তু পারে না। নিলয় তার ওষ্ঠ দ্বারা সাবার অধরে অধর ডুবিয়ে দিল। অজানা শিহরণ সাবার মাঝেও জেঁকে বসেছে। টিনেজ বয়স, কৌতূহল দমিয়ে রাখতে না পেরে তার হাত আর নিলয়কে বাধা দিল না। নিলয়ের প্রতিটি স্পর্শে সে দাসত্ব মেনে নিল। নিজের সমস্ত পবিত্র সত্তা নিলয়ের মাঝে মিলিয়ে দিল। শুরু হলো হালাল এক সম্পর্কের পথ চলা। সবার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই প্রতিনিয়ত কানাঘুষা করতে থাকে। ঠাট্টা করে বলে ওঠে, সাবার স্বামীকে দেখতে একদম নেশাখোর বুড়ো লোকের মতো লাগে। শুনলাম সাবার বাবা টাকার অভাবে নাকি মেয়েটাকে এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। নিলয়ের থেকে নাকি সাবার বাবারই বেশি জোয়ান। এইসব কথা প্রতিনিয়ত সাবার কানে বাজতে থাকে, কিন্তু কেন জানি না সাবা নিলয়ের মাঝে অদ্ভুত এক সৌন্দর্য দেখতে পায়। নিলয়কে তার মোটেও বয়স্ক মনে হয় না। সবাই নিলয়ের চেহারা নিয়ে কটু কথা বলেও সাবা নিলয়ের মধ্যে তেমন কিছুই খুঁজে পায় না। অথচ সে নিলয়কে সবচেয়ে বেশি ঘৃণা করে। সেই দিনের ভয়ার্ত রাতটা এখনো সাবার চোখের সামনে ঘুরে বেড়ায়। সেদিন সাবা নিলয়ের শারীরিক নির্যাতন থেকে এক চুলও ছাড় পায়নি। নিস্তব্ধ ঘরে সাবার আর্তনাদ কারোর কর্ণকুহরে পৌঁছায়নি। প্রথমে সাবা নিলয়ের ছোঁয়ায় সাড়া দিলেও পর মুহূর্তে নিলয়ের শক্তির সাথে সে আর পেরে ওঠেনি। অসহ্য ভয় আর ব্যথায় ডুকরে ডুকরে কেঁদে উঠেছে মেয়েটা। সারা রাত নিলয় সাবার ওপরে পৈশাচিক নির্যাতন চালিয়ে গেছে। ভোর রাতে অতিরিক্ত ভয় আর রক্তক্ষরণে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছিল। নিলয়ের পরিবারের লোকজন ভয় পেয়ে ডাক্তার ডাকে। ডাক্তার এসে খুঁটিনাটি চিকিৎসা করে সাবার জ্ঞান ফেরায়। ডাক্তার কড়া গলায় নিলয়কে বলেছিল, বাচ্চা একটা মেয়েকে বিয়ে করেছেন, এত অধৈর্য হয়ে পড়লে তাই চলে? নিজের বয়স দেখেছেন একবারও? নিলয়, আপনার মেয়েটাকে একটু সময় দিতে হবে। ভয় না দেখিয়ে নমনীয়ভাবে কথা বলতে হবে। ধীরে ধীরে তাকে সম্পর্কের মানে বোঝাতে হবে। মানছি আপনি পুরুষ মানুষ, স্বামীর অধিকার আপনি চান, তবে সেটা ভালোবাসা দিয়ে আদায় করুন। এভাবে পশুর মতো অত্যাচার করে না। আর অবশ্য আপনাকে প্রচুর ধৈর্য ধারণ করতে হবে। যেহেতু ছোট মেয়ে বিয়ে করেছেন, আশা করি বুঝতে পারছেন। ঘৃণা আর ভয়ে সাবা 3 দিন নিলয়ের সামনাসামনি যায়নি। এই কয়টা দিন সে আশুলতা ভাবির ঘরেই থেকেছে। আশুলতা নিলয়ের বড় ভাইয়ের বউ। তার 1 বছরের একটা মেয়ে আছে, নাম আতিয়া। স্বামী নয়ন হুজুর মাদ্রাসায় থাকেন, সপ্তাহে একদিন বাড়িতে আসেন। এখন সাবা মোটামুটি সুস্থ। দিনের বেশিরভাগ সময় কাটে আতিয়াকে কোলে নিয়েই। আতিয়াও এখন সাবার গলা ছাড়া থাকতে পারে না। সেদিন প্রায় সন্ধ্যার দিকে শ্বশুর নুরুল আলম বাজার থেকে বড় একটা কাতলা মাছ কিনে আনেন। আশুলতা রান্নাঘরে বসে সেই মাছ কুটছে। এদিকে আতিয়া হঠাৎ কেঁদে উঠলে সাবা তাকে কোলে নিয়ে বাইরের বারান্দায় আসে। নীলাদের ছাদওয়ালা একতলা বিশিষ্ট ইটের তৈরি সাদামাটা বাড়ি। বাড়ির ভেতরে রয়েছে 6টা রুম আর একটা ড্রয়িং রুম। ড্রয়িং রুমে একটা ডাইনিং টেবিল, সোফা সহ সবই আছে। গ্রামের আর 5টা সাধারণ বাড়ির মতোই তাদের বাড়ি। বাড়ির ভেতরে রান্নাঘরে গ্যাসের ব্যবস্থা থাকলেও সেখানে রান্না হয় না, কারণ সবাই মাটির চুলায় রান্না খেয়ে অভ্যস্ত। তাই বাইরেও সুন্দর করে রান্নাঘর তৈরি করা হয়েছে। আতিয়ার কান্না থামাতে গিয়ে সাবা উঠোনে নেমে আসে। এক হাতে বাচ্চা, আরেক হাতে দোলাতে দোলাতে ঘুরে বেড়াচ্ছে। এক সময় তার চোখ পড়ে উঠোনে দাঁড়ানো আমড়া গাছে ঝুলে থাকা টসটসে কটা আমড়ায়। ইস, কি টসটসে লাগতেছে আমড়াগুলোরে! আহারে,
পেড়ে খাইতে যদি পারতাম। কিন্তু কোলে বাচ্চা নিয়ে এত উঁচু থেকে নামানো অসম্ভব। সাবা মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই হঠাৎ পেছনে এসে দাঁড়ায় নিলয়। সাবা আঁতকে ওঠে, পা যেন জমে যায়, ভয়ে বুকটা কেঁপে ওঠে। সাবা মনে মনে আওড়ায়, ওই লোকটা এখানে কি করে? এত কাছে এসে দাঁড়ায় কেন? যদি আবার কিছু করে? তবে মুখে কিছু বলল না সাবা, চুপচাপ তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নিলয়ের পরনে লুঙ্গি, কাঁধে গামছা জড়ানো, আর শরীর ঘেমে একাকার। পায়ে কাদা লেগে আছে, তাকে দেখে বোঝা যাচ্ছে জমি থেকে ফিরেছে মাত্র। সাবার তাকিয়ে থাকা চোখ উপেক্ষা করে নিলয় একটা লাঠি হাতে নেয়। তারপর নিঃশব্দে কয়েকটা আমড়া পেড়ে সাবার ওড়নায় গুজে দেয়। নিলয় চোখ নামিয়ে বলে, এইটা খাও। অনেকক্ষণ ধরেই তাকিয়ে আছো দেখলাম, আমড়াগুলো টসটসে। সাবা থমকে যায়, তার চোখের পলক পড়ে না কিছুক্ষণ। নিলয় সাবার কোলে থাকা আতিয়াকে নিজের কোলে তুলে নেয়। নিলয় নরম কণ্ঠে বলে, আমি আতিয়াকে ভেতরে নিয়ে যাই, তুমিও চলো। সন্ধ্যায় বাড়ির বউয়ের উঠোনে থাকতে নেই। কথাগুলো বলেই নিলয় বাচ্চাটাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। সাবা এক জায়গায় দাঁড়িয়ে থাকে, হাতের মুঠোয় কিছু আমড়া, মাথায় হাজারো প্রশ্ন। এই মানুষটা কি আসলেই এমন? রাতের সেই পিচাস আর এখনকার নরম ব্যবহার, দুটোই তো আলাদা। কোনটা সত্যি? রাতের খাবার আজ রান্না করেছে সাবা। আশুলতা, শ্বশুর, শাশুড়ি সবাই খেয়ে প্রশংসা করেছে। শ্বশুর নুরুল আলম রান্না খেয়ে বললেন, মাশাআল্লাহ, বৌমার হাতের রান্না তো খুবই সুস্বাদু হয়েছে, একেবারে জিভে লেগে থাকলো। শাশুড়িও বলল, হ, ঠিকই কইছেন, পোলাওয়ের ঘি দিয়েছিল মনে হয়, ঘ্রাণেই টের পাওয়া গেল। সাবা নীরবে মুচকি হাসলো, তবে আশুলতা কিছু বলেনি, চুপচাপ খেয়ে উঠে গিয়েছে। সবার খাওয়া দাওয়া শেষে যে যার রুমে গিয়ে শুয়ে পড়েছে। রাত 10টা বাজবে। তবে এখনো নিলয় দোকান থেকে বাসায় ফেরেনি। সাবার শাশুড়ি মিলি বেগম বলে গেছে, নিলয় আসলে খাওন দিবা। তোমার স্বামীর জন্য তো আর আসো রাত জায়গা বয়ে থাকবো না। হ্যার ঘরে বাচ্চা আছে, এখন তোমারই সব দেখতে হইব, বুঝছো বউ? আইজ থেইকা নিলয়ের সাথে ঘুমাইবা। পোলাটা আমার আর কয়দিন বউ ছাড়া থাকবো? তুমি এখন বিবাহিত, আর কয়দিন অন্যের ঘরে থাকবা? মান অভিমান মিটাইয়া নাও সব। সাবা ধীর পায়ে সোফায় গিয়ে বসে। পুরো ড্রয়িং রুম ফাঁকা, কেউ নেই। একা থাকতে সাবার খুব ভয় করছে, তবে উপায় নেই। একটু আগে নয়ন হুজুর বাসায় ফিরেছে, আর চাইলেও সাবা আশুলতার রুমে যেতে পারবে না। সাহস হচ্ছে না নিলয়ের ঘরে গিয়ে ঘুমানোর। তাই চুপচাপ সোফায় বসে নিলয়ের জন্য অপেক্ষা করছে। নিলয় ফিরলে তাকে খাবার দিয়ে সোফায় এসে ঘুমিয়ে পড়বে। অপেক্ষা করতে করতে সাবা সোফায় ঘুমিয়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর শেষ নিজেকে শূন্যে অনুভব করলো। পিটপিট করে চোখ খুলে দেখে সে আর সোফায় নেই। নিলয়ের কোলের ভেতরে ঘুমন্ত অবস্থায় উঠে এসেছে। মুহূর্তেই যেন তার বুকের ধকধকানি বেড়ে যায়। ভয়ে শরীরটা শক্ত হয়ে আসে, চোখ সরিয়ে ফেলে। নিলয় চুপচাপ তাকিয়ে থাকে সাবার দিকে, একবারও কিছু বলে না। সাবাকে নিয়ে নিলয় নিজের রুমে ঢুকে বিছানায় শুইয়ে দেয়। সাবা আস্তে করে উঠে দাঁড়াতে যায়, কিন্তু নিলয় হঠাৎ বলে ওঠে, ঘুমিয়ে পড়েছিলে সোফায়, শরীর বাঁকা হয়ে গিয়েছিল, তাই কোলে নিয়েছিলাম, ভয় পেও না, আমি কিছু করিনি। সাবা কিছুই বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এক অদ্ভুত নীরবতা চারপাশে ছড়িয়ে পড়ে। নিলয় আবারও বলে, খাবার খেয়েছো? সাবা মাথা নাড়ে, ছোট্ট করে বলে, আমার জন্য কিছু রেখেছো? রেখেছি। নিলয় উঠে গিয়ে হাত ধুয়ে নেয়। সাবা চুপচাপ রান্নাঘরে গিয়ে তার জন্য গরম করে আনা খাবার টেবিলে রাখে। নিলয় খেতে বসে, কিছুক্ষণ চুপচাপ খাবার খায়, হঠাৎ বলে ওঠে, পোলাওটা মন্দ হয়নি, তেলটা একটু কম ছিল, তবে তোমার হাতের ঘ্রাণ আছে। একটা মৃদু হাসি ফুটে ওঠে তার মুখে। সাবা চমকে তাকায় তার দিকে। এই মানুষটা, এই নরম কণ্ঠে কথা বলা লোকটাই কি সেই ভয়ানক রাতে তার উপরে ঝাঁপিয়ে পড়েছিল? সাবার চোখ ভিজে যায়, কিন্তু সে নিজেকে শক্ত করে ফেলে।
এই মানুষটাকে বিশ্বাস করা যাবে না। আমি কখনো ভুলবো না সেই ব্যবহার। পৃথিবীর সবথেকে খারাপ মানুষ উনি। নিলয় খাওয়া শেষ করে ধীরে ধীরে বলে, সেদিন যা করেছি তার জন্য সরি। আমি আসলে নিজের মধ্যে ছিলাম না। আমার বোঝা উচিত ছিল তুমি অনেক ছোট, এত প্রেশার তুমি নিতে পারবে না। আমার ধৈর্য ধরা উচিত ছিল। তবে আমাকে তোমার মেনে নিতে হবে। তোমার বোঝা উচিত আমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। আমি তোমার স্বামী। তোমাকে ছোঁয়ার অধিকার আমার আছে। সাবা মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে রইল। প্রথমবারের মতো সে নিলয়ের মুখ থেকে এমন স্বীকারোক্তি শুনল। নিলয় দাঁড়িয়ে উঠে সাবাকে পুনরায় কোলে তুলে নেয়, যেন বাচ্চা পুতুল পেয়েছে নিলয়। সেটা নিয়ে খেলে পৈশাচিক আনন্দ পায়। নভেম্বরের শেষ মাসে হাড় কাঁপানো শীত। প্রকৃতি যেন ঢাকা পড়েছে সাদা কুয়াশার চাদরে। কনকনে শীতের এক সকাল। বাইরে পাখির কিচিরমিচির ডাক, উঠোনে আতিয়ার কান্নার শব্দ ভেসে আসছে। কান্নার শব্দে সাবা ধীরে ধীরে চোখ মেলে তাকায়। এক মুহূর্তের জন্য কিছুই বুঝে উঠতে পারে না সে আসলে কোথায়, কার পাশে। কিছুক্ষণ পর টের পায় সে নিলয়ের বুকে মাথা রেখে শুয়ে আছে। নিলয়ের এক হাত তার মাথার নিচে, আরেক হাত কোমর জড়িয়ে রেখেছে। সাবার নিঃশ্বাস গরম হয়ে আসে, বুক ধকধক করছে। রাতের কথা মনে পড়ে যায়। আশুলতা তাকে বুঝিয়েছিল, স্বামীকে খুশি করা স্ত্রীর দায়িত্ব। স্ত্রীর কোনো কারণে যদি স্বামী কষ্ট পায় তাহলে আল্লাহ নারাজ হন। মানুষ বিয়ে করে কেন জানো? সাবা মাথা নাড়ালে, যার অর্থ না বোঝেই। আশুলতা আবারও বলল, এই যে তোমার বাপ মা তোমাকে জন্ম থেকে লালন পালন করে এত বড় করেছে, চাইলে তো বাকি জীবনও তোমার দায়িত্ব নিতে পারতো, তাই নয় কি? হুম, পারতো। তাহলে দায়িত্ব নিল না কেন? এত আদরে পালন করা কলিজার টুকরাকে কেন অন্যের ঘরে দিল? সারা জীবন তো রেখে দিতে পারতো। আসলে আমাদের সমাজে কিছু নিয়ম আছে সাবা। মানুষ বিয়ে করে করে পাপ থেকে বাঁচার জন্য, নিজেকে হেফাজতে রাখার জন্য, অবৈধ সম্পর্ক থেকে নিজেকে মুক্ত রাখার জন্য, হালালভাবে একটা বন্ধনে আবদ্ধ হয়ে সারা জীবন পবিত্র সম্পর্কে থাকার জন্য। মানুষ চাইলে বিয়ে না করে অবৈধ সম্পর্কে জড়াতে পারে, বংশবৃদ্ধিও করতে পারে, কিন্তু সেটা ইসলাম বিরোধী। তাহলে বোঝো তোমার বিয়ে কেন হয়েছে। তুমি এখন ছোট, এত কিছু বোঝো না, কিন্তু তোমার স্বামী সে তো প্রাপ্তবয়স্ক, তার একটা চাহিদা আছে। এখন বউ থাকার পরেও যদি তোমার স্বামী পরকীয়ার মতো অবৈধ সম্পর্কে জড়ায়, তখন পাপ কিন্তু দুজনেরই হইব। তাই স্বামীকে আপন করে নাও। 2 দিন তোমার কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমিও একদিন স্বামী ছাড়া থাকতে পারবে না। সেদিন সাবা কতটুকু আশুলতার কথা বুঝেছিল তা তার জানা নেই। শুধু এইটুকু বুঝেছে, স্বামীকে খুশি করতে হবে, স্বামীর অধিকার পূরণ করতে হবে। তাই তো সাবা স্বামী নামক সেই প্যারাবাসীর ছোঁয়া মুখ বুজে সহ্য করেছে। তবে নিলয়ের আগে থেকে এখন খুব শান্ত। সাবার কান্না দেখে নিজেকে মাঝে মধ্যে কন্ট্রোল করে, আর মুখে বিরক্তির ভাব নিয়ে বলে, আল্লাহ, আমি এত ছোট মেয়ে কেন বিয়ে করলাম? এই মেয়েকে বোঝাইতে বোঝাইতে আমার সারা জীবন শেষ হয়ে যাবে। সাবা নিলয়ের বুকে মাথা রেখে কথাগুলো ভাবলো। নিলয় তখনও ঘুমিয়ে। সাবা পিটপিট চোখে নিলয়ের মুখের দিকে তাকায়। ঘুমন্ত নিলয়কে দেখতে যেন তার খুব ভালো লাগছে। নিলয়ের চোখ বন্ধ, মুখে একটুখানি ক্লান্তির ছাপ। তবু সেই মুখে আজ কোনো শান্ত প্রশান্ত ভাব। কেমন যেন, যেন ভেতরের ঝড় সব থেমে গেছে। সাবা কিছুক্ষণ তাকিয়ে থাকে। মনে হয় এই মানুষটাকে সে প্রথমবারের মতো এত কাছ থেকে দেখছে। ধীরে ধীরে নিলয়ের হাতটা সরিয়ে উঠে বসে সাবা। চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখে নিদ্রার ঘোর, কিন্তু বুকের ভেতর কেমন এক অজানা দোলাচল। হঠাৎ নিলয়ের কণ্ঠ শোনা যায়, এই মেয়ে, এত সকালে উঠেছ কেন? সাবা চমকে তাকায়। নিলয় আধো ঘুমন্ত চোখে তাকিয়ে আছে, মুখে ছোট্ট একটা হাসি।
অনেক বেলা হয়ে গেছে, কাজ করতে হবে তো। নিলয় সাবার হাতটা ধরে বুকের সাথে টেনে নিয়ে ঘুম ঘুম চোখে বলে, থাকো আরেকটু, এত সকালে তোমার উঠতে হবে না, বাড়িতে অনেক মানুষ আছে কাজ করার জন্য। সাবা কিছুই বলে না, কারণ অন্য শাশুড়িদের মতো সাবার শাশুড়ি রাগী না, একদম শান্ত নরম মনের মানুষ। ছেলের বউয়েদের সাথে কোনো খিটমিট করে কথা বলে না, এমনকি খুব ভোরে ঘুম থেকে উঠলে মিলি বেগম বকা দেয়। শীতের দিনে এত সকালে উঠে কাজ করতে হবে কেন? সাবা ভেবে পায় না কিছু। এতদিন তার আত্মীয় স্বজন কি তবে তাকে ভুলভাল বলতো? সবাই যে বলতো শ্বশুর বাড়ি গেলে খুব ভোরে ঘুম থেকে উঠতে হয়, না উঠলে কথা শুনতে হয়। কিন্তু কই, এখানে তো এমন কিছুই হয় না। পাড়া প্রতিবেশী খুব কম মানুষ তাদের বাড়িতে আসা যাওয়া করে, কারণ সাবার শাশুড়ি মিলি কুটনামি একদমই পছন্দ করে না। মিলি বেগম বলে, মেয়ে মানুষ বৈঠকখানায় বসলেই শুরু হয় গীবত আর কুটনামি, তাই মিলি বেগম কাউকে এই বাড়িতে আসতে দেয় না। শুধু হাতে গোনা দুই একজন আসে, তাও কিছু কুটনি মানুষ ফাঁক ফুক দিয়ে এসে সাবাকে কুবুদ্ধি দিয়ে যায়, বলে সাবার বড় নিলয় নাকি পাগল, নেশাখোর, মদ খায়, সিগারেট খায়, মানুষের সাথে মারামারি করে ইত্যাদি। সাবা অবশ্য এইসব কথা কানে নেয় না। পাশের বাসার এক মেয়ে নাম আখি, আখি সাবার সমবয়সী। তারা দুজনই এবার ক্লাস 9-এ পড়ে। তাদের মধ্যে পড়াশোনা নিয়ে ভালোই কথা হয়। নিলয় বলেছে সাবাকে পড়াবে, তাই বাড়ির মানুষ আর বাধা দিতে পারে নাই। আর মাত্র 7 দিন পর সাবার বার্ষিক পরীক্ষা, তাই নিলয় নিয়ম করে তাকে প্রতিদিনই পড়ায়। নিলয় সাবাকে পড়া দিয়ে যায়, কাজ থেকে এসে আবার তাকে পড়া ধরে। বেশিরভাগ সময় সাবা পড়া বলতে পারে না, কারণ ইদানিং আশুলতার আচরণ পরিবর্তন হয়েছে। সাবাকে যখন পড়তে দেখে ঠিক তখনই আতিয়াকে সাবার কোলে দিয়ে চলে যায়। বাচ্চা নিয়ে তো আর পড়া যায় না। সাবার শাশুড়ি আশুলতাকে এই বিষয়ে মানা করে দিয়েছে, কিন্তু আশুলতা কোনো কথাই শোনে না। নিলয় এখনো বাসায় ফেরেনি। সাবা জানে নিলয় আসলেই তাকে পড়া ধরবে, কিন্তু আতিয়ার জন্য তার একটা পড়াও ভালো মতো মুখস্থ হচ্ছে না। সে পড়া বাদ দিয়ে আতিয়ার ছোট ছোট হাত দুটো তার মুখে রেখে হাসছে। সে অন্যমনস্ক হয়ে বাচ্চাদের আঙ্গুলগুলো ধরে খেলছে। ঠিক তখনই নিলয়ের কণ্ঠ ভেসে আসে, পড়া বাদ দিয়ে বাচ্চা নিয়ে খেলছো যে? তোমার পড়া কি শেষ হয়েছে? নিলয় কথাগুলো বলে আতিয়াকে কোল থেকে নেয়, মুখে হাসি ফুটিয়ে তোলে। সাবা নিলয়ের দিকে তাকিয়ে ছোট করে বলে ওঠে, ভাবি কাজ করছে, তাই আতিয়াকে দিয়ে গেছে, পড়া হয়নি আজকে। নিলয় রেগে গিয়ে আশুতা আশুলতাকে ডেকে বলে ওঠে, আপনার সমস্যা কি ভাবি? আমার বউকে পড়তে দেন না কেন? আর এত রাতে আপনার কি এমন কাজ যে ঘন্টার পর ঘন্টা বাচ্চা নিয়ে বসে থাকবে আমার বউ? আশালতা রাগে কটমট করে আতিয়াকে নিয়ে রুম থেকে চলে যায়। ঘরের মধ্যে শুধু নিলয় আর সাবা। হুট করে নিলয় দরজাটা বন্ধ করে সাবার দিকে এগিয়ে আসে। সাবার বুকটা কেঁপে ওঠে। নিলয় সাবার পাশে এসে দাঁড়ায়, তারপর পেছন থেকে জড়িয়ে ধরে সাবার কাঁধে থুতনি রাখে। সাবার হাতে একটা ছোট্ট ব্যাগ ধরিয়ে দেয়। সাবা কেঁপে উঠে বলে, এটা কি? খুলে দেখো। সাবা ব্যাগটা খুলে দেখে, তার মধ্যে চকলেট, আইসক্রিম, চিপস, বিস্কিট ইত্যাদি খাবার। সাবা অবাক হয়ে বলে, প্রতিদিন আপনার এইসব আনা লাগবে কেন? নিলয় কিছু বলে না। সাবার গালে একটা চুমু খেয়ে চুপচাপ গামছা হাতে গোসলে চলে যায়। নিলয় অদ্ভুত, কিছু বলতে গেলেই উত্তর না দিয়ে চলে যায়। নিলয়ের যখন যা মন চায় তাই করে সে। এর মাঝে মধ্যে সাবাকে এটা সেটা খাবারের জিনিস এনে দেয়। অনেক সময় সাবার জামা কাপড়ও ধুয়ে দেয়। আবার মাঝে মধ্যে সাবার উপরে প্রচন্ড রাগ দেখায়, যার কারণে নিলয়কে সাবা ভয় পায়। কখনো কখনো সাবার মনে হয় নিলয় বাড়িতে না থাকলে শান্তি লাগে। আবার বেশিক্ষণ সময় ধরে নিলয় বাইরে থাকলে সাবার মন খারাপ হয়ে যায়। মনে মনে নিলয়ের জন্য অপেক্ষা করে, কিন্তু তা প্রকাশ করে না। অথচ সাবার মনে নিলয়ের জন্য
এখনো ভালোবাসা তৈরি হয়নি। আজ মিলি বেগম তার বিয়ের শাড়ি দিয়ে ছেলের বউকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সাবাকে কাঁচা হলুদ রঙের সুন্দর একটা শাড়ি পরিয়ে দিয়েছে, সাথে কোমর অবধি ঘন কালো লম্বা চুলগুলো খোলা রেখেছে। শরীরে কোনো অলংকার নেই, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে গাঢ় করে কাজল এঁকে দিয়েছে। এই অল্প সাজেই যেন তাকে পরীর মতো সুন্দর লাগছে। আশলতা কিছুদিনের জন্য মায়ের বাড়ি গেছে, আর মিলি বেগম সাবাকে সাজিয়ে দিয়ে আখিকে তার পাশে বসিয়ে বাইরে গেছে কোনো এক দরকারি কাজে। আখি নিলয়ের প্রতিবেশী মেয়ে, সাবার বয়সী। তারা একই সাথে পড়াশোনা করে করে এই জন্য তাদের মধ্যে মিল অনেকটাই বেশি। আখিও আজকে জর্জেট থ্রি পিস পরে বেশ সুন্দর করে সেজেছে। ফাঁকা বাড়িতে দুইজন মিলে গল্প করছে, ফোনে ছবি তুলছে আর খিলখিল করে হাসছে। এর মধ্যে নিলয় কাজ থেকে বাসায় ফিরে এসেছে, অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছে। এই জন্য আখি গিয়ে দরজাটা খুলে দেয়। আখিকে দেখে নিলয় কপাল কুঁচকে বলে ওঠে, এভাবে ভূতের মতো সেজেছিস কেন সবাই? আখির পেছনে সাবা দাঁড়িয়েছিল। নিলয়ের কথায় তার বেশ রাগ হলো। মুখ ভেঙচি কেটে কেটে গাল ফুলিয়ে সেখান থেকে চলে গেল নিজেদের রুমে। রুমে পা রাখা মাত্রই নিলয় ঝড়ের গতিতে এসে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। আকস্মিক জড়িয়ে ধরায় সাবা চমকে উঠল। নিলয়ের শীতল হাতের স্পর্শ শাড়ি ভেদ করে পেট ছোঁয়াতেই সাবার সমস্ত শরীর ভালো লাগায় ছেয়ে গেল। নিলয় সাবার কাঁধ থেকে চুল সরিয়ে চুমু খেলে সাবা ছিটকে দূরে সরে যায়। কি কি করছেন? আখি দেখে ফেলবে তো। নিলয় বাঁকা হেসে আস্তে আস্তে সাবার দিকে এগিয়ে আসে। তারপর সাবার হাতটা ধরে হ্যাচকা টান মেরে কাছে এনে কোলে তুলে নেয়। এই, কেউ দেখে ফেলবে, নামিয়ে দিন আমায়। দরজা খোলা, মা চলে আসবে তো, নামিয়ে দেন আমায়। নিলয় সাবাকে নিয়ে ঘোরাতে ঘোরাতে বলে ওঠে, শাড়িতে তোমাকে অপসরা লাগছে বউ। সব সময় এইভাবেই শাড়ি পরে থাকতে পারো না? মাঝে মধ্যে তো আমার জন্যও সাজতে পারো। এত সুন্দর লাগছে যে তোমার দিক থেকে চোখও ফেরাতে পারছি না। কোথায় লুকিয়ে রাখি তোমায় বলো তো? এত সুন্দর বউ আমার যদি চুরি হয়ে যায়? সাবা লজ্জায় নিলয়ের বুকে মুখ লুকালো। শক্ত করে নিলয়ের শার্ট খামচে ধরে আছে সে। নামিয়ে দিন না, দরজা খোলা, কেউ দেখে ফেলবে তো। আমার বউ, আমি কোলে নিয়েছি, এতে কার কি? কেউ দেখে ফেললে যায় আসে না আমার। আমার ভয় করছে যদি কেউ এসে পড়ে। নামিয়ে দিন প্লিজ। চুপ করো মেয়ে, কিচ্ছু হবে না। স্বামীর প্রতি বিশ্বাস রাখো। ইস, তোমাকে এভাবে রেখে কোথাও যেতে মন চাচ্ছে না। ইচ্ছে করছে সারা জীবন বুকের ভেতরে লুকিয়ে রাখি। নিলয়ের পাগলামি দেখে না চাইতেও সাবা হেসে ফেলল। হাসলেও তা ফেঁসে গেল বউ। সাবা কিছু বলতে যাবে তখনই সাবার শাশুড়ি সেখানে চলে আসে। তাদের এভাবে দেখে লজ্জায় মুখটা লুকিয়ে অন্য পাশে চলে গেল। সাবা এখন লজ্জায় কেঁদে দিবে, অসহায় হয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় দুষ্টু হেসে সাবার ঠোঁটে চুমু খেলো, তারপর সাবাকে নামিয়ে দিয়ে কোমর জড়িয়ে ধরে একের পর এক ঠোঁটে চুমু খেয়ে বলল, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো বউ, তুমি কিন্তু শাড়ি খুলবা না। আমি কাজ থেকে ফিরে এসে যেন দেখি এভাবেই সেজে আছো কেমন। শাড়ি খুললে কিন্তু খবর আছে। অন্যদিন নিলয় রাত 10টার আগে দোকান থেকে বাসায় ফেরে না। আজকে একদম কাজ থেকে সোজা সন্ধ্যার দিকেই বাসায় ফিরেছে। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য দোকানে আর যাওয়া হলো না তার। মনটা তার ইদানিং শুধু বউ বউ করে। বউয়ের চাঁদ মুখখানা না দেখলে তার মনের মধ্যে ছটফটানি শুরু হয়। লুঙ্গির এক সাইডে হাত দিয়ে ধরে গুনগুন করে গান গাইতে গাইতে রুমের মধ্যে প্রবেশ করলো নিলয়। মুহূর্তেই রাগ যেন তার মাথায় চড়ে গেল। সাবাকে কতবার করে বলে গেছে, আমি না আসা পর্যন্ত তুমি শাড়ি খুলবা না। বেয়াদব বউ। শাড়ি খুলে থ্রি পিস পরে বসে আছে, তাও ভর সন্ধ্যার ওপর পড়ে থাকে, ঘুমাচ্ছে। নিলয় সহজে রাগ কন্ট্রোল করতে পারে না। এখন তো তার ইচ্ছে করছে মেয়েটাকে তুলে আছাড় মারতে, কিন্তু কি করবে সে? অল্প বয়সী মেয়ে বিয়ে করেছে, তার উপরে খুবই জেদি মেয়েটা। অল্প একটু ধমক দিলেই কেঁদে ফেলে।
সব মিলিয়ে নিলয়ের মেজাজ হারিয়ে সাবার গায়ের ওপর থেকে কম্বলটা ফেলে হনহন করে রুম থেকে চলে গেল। কারণ এই মুহূর্তে রুমে থাকলে সাবাকে আঘাতও করতে পারে সে। গায়ের ওপর কম্বল পড়তেই সাবা ধড়ফড়িয়ে ঘুম থেকে লাফিয়ে ওঠে। বসে থাকতে থাকতে কখন যে চোখটা লেগে এসেছে সে টের পায়নি। তার আর বসতে বাকি রইল না। নিলয় রুমে এসেছিল, তাকে এই অবস্থায় দেখে রাগ করে চলে গেছে। শাড়ি পরতে তার একটুও ভালো লাগে না, বারবার হোঁচট খেয়ে পড়ে যায়, আর এদিক সেদিক দিয়ে পেট বের হয়ে যায়। সেই জন্য শাড়ি খুলে থ্রি পিস পরেছে সে। এতে নিলয় নিজের রাগটা করবে সে বুঝতে পারে নাই এতটা। রাত প্রায় 12:30টায় নিলয় দোকান থেকে বাসায় ফিরে দেখে সাবা রুমে নেই। সে বিরক্ত হয়ে হনহন করে তার মায়ের রুমে চলে গেল। সাবা একা ঘুমাতে ভয় পায়, এই জন্য নিলয়ের ফিরতে দেরি হলে সে তার শাশুড়ির রুমে কিংবা আশুলতার রুমে গিয়ে শুয়ে থাকে। নিলয় রুমে ঢুকে দেখে সাবা তার মায়ের পাশে গভীর ঘুমে মগ্ন। সে আলতো করে সাবাকে কোলে তুলে নিজের রুমে নিয়ে আসে। বিছানায় শুইয়ে দিতেই সাবা ধড়ফড়িয়ে ঘুম থেকে উঠে পড়ে। ঢোক গিলে পিটপিট চোখে নিলয়ের দিকে তাকায়। সারাদিনের নিলয়কে সাবার ভালো লাগলেও রাতের এই নিলয়কে তার একদমই ভালো লাগে না। রাত হলেই যেন সে মানুষ থেকে হিংস্র পশুতে রূপান্তরিত হয়। সবার সাবার কোনো অজুহাতও সে কানে নেয় না, হয়তো আজকেও নিবে না। সাবা নিলয়ের চাহনি দেখে ভয়ে পিছিয়ে গেল। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, খাবার খাবেন না আপনি? বাকি কথা বলতে না দিয়েই নিলয় সাবার ঠোঁটজোড়া দখল করে নিল। সাবার দম প্রায় বেরিয়ে আসার উপক্রম। তার পাতলা গড়ন নিলয় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। সে নিজেকে ছাড়ানোর জন্য গঙিয়ে উঠল। নিলয় সাবার ওড়নাটা খুলে ফেলে, গলায় মুখ ডুবিয়ে দিয়ে নেশালো কণ্ঠে বলল, আপাতত আমি তোকে খেতে চাই। সাবার ঘাব সাবা ঘাবড়ে গেল। নিলয়ের চুল খামচে ধরে ছাড়তে চাইল না, আহ, কিন্তু কোনো লাভ হলো না। সাবা কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ ছেড়ে দিন আমায়, শরীর খুব খারাপ, কেমন যেন অস্বস্তি লাগছে, ভালো লাগছে না কিছু, আজকে অন্তত ছেড়ে দেন। নিলয় সাবার কোনো কথা কানে নেয় না। সে কামনায় বশীভূত হয়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সাবাকে কিচ করার জন্য এগিয়ে যেতেই সাবা দুই হাতে নিলয়কে বাধা দেয়। এতে অধৈর্য হয়ে প্রচন্ড রেগে যায় নিলয়। ক্ষিপ্ত হয়ে সাবার বাহু ধরে ধাক্কা মারে, তারপর গালে একটা চড় বসিয়ে দেয়। রাগে রি রি করতে করতে বলে ওঠে, যখনই আমি কাছে আসতে চাই ঠিক তখনই তোর অজুহাতের শেষ থাকে না। আজ 5 দিন ধরে কাছে আসতে দিস না কেন? তোর পিরিয়ড কি এখনো ভালো হয়নি? এত শরীর খারাপ কই থেকে হয় তোর? স্বামীর ছোঁয়া যখন ভালো লাগে না তখন বিয়ে কেন হইল? বাপ মাকে বলতে পারিসনি আমি এই বুড়ো মানুষটাকে বিয়ে করব না? তোর জন্য আর কত কষ্ট করে নিজেকে নিয়ন্ত্রণ করব আমি? আমার শরীর জ্বলে যাচ্ছে, একটু শান্তি দে আমায়। সাবা গালে হাত দিয়ে ছলছল নয়নে তাকিয়ে বলল, মানুষ কি শুধু এইসবের জন্যই বিয়ে করে? এসব ছাড়া কি সংসার হয় না? নিলয় চোয়াল শক্ত করে বলল, হ্যাঁ, মানুষ এইসবের জন্যই বিয়ে করে। তাছাড়া তোর বাপ মা তো তোকে ভাত কাপড় দিয়ে পালতে পারতো, বিয়ে দিয়েছে কেন? এইসব করার জন্যই তো। আপনি খুব খারাপ, অমানুষের মতো আচরণ করেন সব সময়। আমাকে যন্ত্রণা দিতে আপনার খুব ভালো লাগে, তাই না? কখনো কি ভেবে দেখেছেন আমার শরীরের অবস্থা কি? আজ 2 দিন ধরে জ্বরে গা পুড়ে যাচ্ছে, সেই দিকে কি কখনো ভেবে দেখেছেন? আসছে স্বামীর অধিকার আদায় করতে, আসুন নিজের মতো করে ভোগ করুন আমায়। নিলয় প্রচন্ড রেগে গিয়ে সাবার গলা চেপে ধরে। সাবার শ্বাস আটকে আসে। সে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে, কিন্তু নিলয় আরো শক্ত করে চেপে ধরেছে। দাঁত চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, কতবার বলেছি আমার সাথে তর্ক করবি না, জোরে কথা বলবি না আমার সাথে, আমি এগুলো পছন্দ করি না। 2 দিনের পিচ্চি ছেড়ি হইয়া আমার সাথে গলা উঁচু করে কথা বলিস? 2 দিন ভালোভাবে কথা বলেছি, আমার মাথায় চড়ে নাচছিস এখন? আমাকে তুই এখনো চিনিস নাই, যেদিন চিনবি সেদিন ভয়ে আর সামনে দাঁড়াতে পারবি না।
কথাগুলো বলেই নিলয় সাবাকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে সাবা কাশতে থাকে। বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিয়ে তাচ্ছিল্যের স্বরে বলে ওঠে, তাহলে পিচ্চি ছেড়িকে কেন বিয়ে করেছেন? নিজের বয়সী কাউকে বিয়ে করতে পারেননি? আমি তো আপনাকে সুখ দিতে পারি না। একটুতেই কান্না করি, চিৎকার চেঁচামেচি করে বাধা দেই। তাহলে আমার মতো ছোট মানুষকে কেন বিয়ে করেছেন? নিলয়ের ধৈর্যের বাঁধ যেন এবার ভেঙে যায়। সে সাবাকে বিছানার সাথে চেপে ধরে। সাবার হাত দুটো ওড়না দিয়ে বেঁধে রেখেছে খাটের সাথে। তারপর শুরু করে দেয় নিজের পৈশাচিক নির্যাতন। সাবার মুখ দিয়ে আর একটা কথাও বের হলো না। সে মুখ বুজে যেন বৈধ ধর্ষণ হচ্ছে। চোখ বেয়ে শুধু গড়িয়ে পড়ছে নোনা জল। নিলয় তৃপ্তি সহকারে সাবাকে ভোগ করেই যাচ্ছে। সাবা ঘৃণায় মুখ অন্য পাশে ঘুরিয়ে নিল। সেই রাতের পর থেকে সাবা অভিমানে নিলয়ের সাথে 2 দিন কথা বলেনি। নিলয় কাছে আসলেও আর বাধা দিত না। অনুভূতিহীন রোবটের মতো সবকিছু সহ্য করে নিত। শুধু নীরবে অশ্রু বিসর্জন দিত। নিলয় কখনো সেই দিকটা ভেবে দেখেনি। সে শুধু নিজের মতো করে স্বামীর অধিকার আদায় করত। সাবা সবসময় মনমরা হয়ে বসে থাকতো। এই জন্য নিলয় এটা সেটা জিনিস কিনে এনে তার মনটা ভালো করার চেষ্টা করত। কিন্তু মেয়েরা কি এসব জিনিসপত্রের পাগল? কখনো না। মেয়েদের মন অত্যন্ত কোমল হৃদয়ের হয়। তারা কথার পাগল। মিষ্টি মিষ্টি কথা দিয়ে মেয়েদেরকে অনায়াসে কাবু করা যায়। সামান্য দুটো ভালোভাবে কথা বললেই মেয়েরা গলে যায়। কিন্তু নিলয় মেয়েদের এই দুর্বলতা সম্পর্কে জানতো না। এই জন্য তাদের সম্পর্কের শেষ পরিণতিটা এটা। এমন না যে নিলয় সাবাকে বুঝতো না, সে আসলে সাবাকে বুঝতো। কিন্তু কোনো এক অজানা ভয়ে মাঝে মধ্যে সে তার সাথে এমন আচরণ করত। হুট করে তার মস্তিষ্ক সচল হতো। আর তখন সে আফসোস করত। কিন্তু ইগোর কারণে সে প্রকাশ করত না। তার ভালোবাসাটা প্রকাশ পেত এভাবে। গোসলের পর সে নিজে সাবার জামা কাপড় ধুয়ে দিত। রান্নার কাজে সাবাকে সাহায্য করত। সাবার মাথায় তেল দিয়ে দিত, নিজ হাতে সাবার চুল বেনুনি গেঁথে দিত। মাঝে মধ্যে নিজের ভাগের বড় মাছের পেটিটা সাবার জন্য রেখে দিত। সাবার কোলে মাথা রেখে ঘুমাতো, যার কারণে পাড়ার অর্ধেক মানুষ তাকে বউ পাগল উপাধি দিয়ে দিল। এতগুলো ভালো গুণ থাকতেও সাবার মন গলাতে পারল না, শুধুমাত্র একটা বাজে স্বভাবের জন্য। আর সেটা তো সাবারই জানা। তবে এখন সাবা সবকিছু সহ্য করে নেয়। ধীরে ধীরে নিজেকে নিলয়ের জীবনের সাথে খাপ খাইয়ে নিচ্ছে। নিলয়কে তার একটু একটু ভালো লাগতো, কিন্তু সে কখনো প্রকাশ করতো না। তার মনে মা হওয়ারও তীব্র বাসনা জাগ্রত হয়। তাদের ছোট্ট একটা সংসার হবে, একটা বাচ্চা হবে। বাচ্চাটা তার বাপের পাগল হবে, কারণ নিলয় বাচ্চা খুব পছন্দ করে। সাবা সব সময় কল্পনা করত তাদের সংসার জীবন কেমন সুখের হবে। সব ঠিক থাকলেও ভাগ্য সব সময় সহায় হয় না। শুরু হলো সংসারে নতুন এক ভয়ঙ্কর আভা। অন্য দিনের মতো আজকেও নিলয় সাবার সাথে ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তে সে টের পেল তার শরীরের বেশ কিছু দুর্বলতা। সারাদিন প্রচুর কাজ করায় শরীর ক্লান্ত থাকার কারণে হয়তো এমন হচ্ছে ভেবে সে সাবার ওপর থেকে উঠে যায়। সাবা আজ প্রচন্ড অবাক হয়, কিন্তু মুখে কিছু বলে না। এভাবে 2 দিন নিলয়ের সাথে এমন হলো। আজকে তার আর বুঝতে বাকি রইল না আসলে তার শারীরিক সমস্যা দেখা দিয়েছে। সে চট করে সাবাকে ছেড়ে উঠে বসে। তারপর কিছুক্ষণ পাথরের ন্যায় বসে থেকে উঠে দাঁড়ায় প্রচন্ড রাগ আর ক্রোধে। ইটের দেওয়ালে মারে কয়েকটা লাথি, যেন তার শরীরের সমস্ত ঝড় এই দেওয়ালের ওপর দিয়েই বয়ে যাচ্ছে। সাবা অনেক কষ্ট করে নিলয়ের পাজা ধরে তাকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। নিলয় সাবাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিচ্ছে, কিন্তু সাবা সরছে না। সে নিলয়কে আটকানোর চেষ্টা করছে। মাঝে মধ্যে অবুঝ সাবা স্বামীর এমন পাগলামি দেখে ফুপিয়ে কেঁদে উঠছে। সে আসলে বুঝতেই পারছে না তার স্বামীর আসলে হলোটা কি। স্বামীর এমন হিংস্র রূপ দেখে কিশোরীর মন ভয়ে কেঁপে উঠেছে, তবুও তার স্বামীকে সে ছাড়ছে না।
সে চট করে সাবাকে ছেড়ে উঠে বসে, তারপর কিছুক্ষণ পাথরের ন্যায় বসে থেকে উঠে দাঁড়ায়। প্রচন্ড রাগ আর ক্রোধে ইটের দেওয়ালে মারে কয়েকটা লাথি, যেন তার শরীরের সমস্ত ঝড় এই দেওয়ালের ওপর দিয়েই বয়ে যাচ্ছে। সাবা অনেক কষ্ট করে নিলয়ের পাজা ধরে তাকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। নিলয় সাবাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিচ্ছে, কিন্তু সাবা সরছে না। সে নিলয়কে আটকানোর চেষ্টা করছে। মাঝে মধ্যে অবুঝ সাবা স্বামীর এমন পাগলামি দেখে ফুপিয়ে কেঁদে উঠছে। সে আসলে বুঝতেই পারছে না তার স্বামীর আসলে হলোটা কি। স্বামীর এমন হিংস্র রূপ দেখে কিশোরীর মন ভয়ে কেঁপে উঠছে, তবুও সে তার স্বামীকে ছাড়ছে না। এক মুহূর্তের জন্য নিলয়ের পুরো দুনিয়ায় যেন অন্ধকারের ছায়া নেমে এলো। সে রাগে ফুঁসতে ফুঁসতে সাবাকে নিজের থেকে ছাড়িয়ে দুইটা থাপ্পড় বসিয়ে দিয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, কতবার বলেছি দূরে যা আমার থেকে, কাছে আসিস না, তাও কেন বারবার আমাকে ধরেছিস। সাবা গালে হাত দিয়ে ভয়ে সিটিয়ে গেল। নিলয়ের হুঙ্কার শুনে ইতিমধ্যে বাড়ির সব মানুষ তার রুমে এসে জড়ো হয়েছে। সব মানুষ বলতে সাবার শ্বশুর আর শাশুড়ি। সাবা থাপ্পড় খেয়ে ভয়ে গুটিসুটি মেরে বিছানার কোণে বসে আছে, কথা বলার শক্তিও পাচ্ছে না সে। মিলি বেগম নিলয়কে থামিয়ে দিয়ে সাবাকে উদ্দেশ্য করে বলল, এত রাতে কি হয়েছে তোমাদের, ঝগড়া করছো নাকি? নিলয় এমন করছে কেন? সাবা নিলয়ের অগ্নি চোখের দিকে তাকিয়ে ছলো ছলো নয়নে বলল, আমি কিছু জানি না মা, হঠাৎ আপনার ছেলে এমন পাগলের মতো আচরণ করছে, আমার খুব ভয় করছে ওনাকে। মিলি বেগম নিলয়ের দিকে চোখ গরম করে তাকিয়ে কিছু বলতে যাবে, তখনই নিলয় রাগে ফুঁসতে ফুঁসতে গম্ভীর স্বরে বলে ওঠে, আমি অক্ষম মা, আমার সংসার করার শক্তি আমার মাঝে নেই। কাল সকালে সাবাকে তুমি তার বাবার কাছে ফিরিয়ে দিও। তার একটা ভবিষ্যৎ আছে, আমার সাথে থেকে তার সুন্দর ভবিষ্যৎটা নষ্ট করার কোনো মানে হয় না। আমি কাবিনের সব টাকা পরিশোধ করে দেব, তুমি তাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও মা। কথাগুলো বলেই নিলয়ের চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সে দুই হাতে জলটুকু মুছে রুম থেকে বেরিয়ে গেল। সাবার মস্তিষ্ক কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। তার মাথায় নিলয়ের বলা একটা কথাও যেন ঢুকছে না। সে অক্ষম, শক্তি নেই, এইসবের মানে কি? সাবা কিছু বুঝে উঠতে পারছে না, তবে এতটুকু বুঝেছে নিলয় তাকে আর এই বাড়িতে রাখতে চায় না, বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়। এটা ভেবে সে ফুঁপিয়ে কেঁদে উঠল। সমুদ্রের ন্যায় চোখ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো তরল পদার্থ। কান্নার গতি যেন তার থামছেই না, বুক তার কেমন যেন ফেটে যাচ্ছে। মাত্র 1.5 মাসের সংসার তাদের। এই 1.5 মাসেই সাবার কাছে তার স্বামীকে সবচেয়ে আপন মানুষ মনে হয়েছে। হ্যাঁ, প্রচন্ড রাগী, জেদি আর পাগলাটে টাইপের, কিন্তু মানুষ হিসাবে একদম খাঁটি মনের নিলয়। সাবার কান্না দেখে মিলি বেগম তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিস না মা, নিলয়ের কিছুই হয়নি, অসুখ তো, ও তাই এমন করছে, তুই চিন্তা করিস না। মানুষের অসুখ আছে, আবার সেই অসুখের চিকিৎসাও আছে। নিলয় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সাবাকে বেশ কিছুক্ষণ ধরে বুঝিয়ে তার শ্বশুর শাশুড়ি রুম থেকে চলে যায়। সাবা কান্নায় থামিয়ে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসছে না। এত রাতে নিলয় রাগ করে কোথায় চলে যেতে পারে, এটা ভেবে তার মনের ভেতর অস্থির তোলপাড় শুরু হলো। অস্বস্তিতে শোয়া থেকে উঠে বসে, তারপর গুটি গুটি পায়ে বাইরে চলে গেল। প্রথমে ড্রয়িং রুমে খুঁজে নিলয়কে পেল না, তারপর একে একে সব ঘর খুঁজে অবশেষে পাশের রুমে নিলয়ের দেখা পেল। নিলয় একটা কাঠের টেবিলের ওপরে 2 হাত ভর দিয়ে পা ঝুলিয়ে বসে আছে, পরনে তার শুধু লুঙ্গি। এই কনকনে শীতেও শরীরে তার কোনো পোশাক নেই। মনের দোহানের কাছে এই ঠান্ডা যেন কিছুই না। চোখ মুখ কেমন উস্কো খুস্কো হয়ে আছে, চোখের কোণে পানি নেই, একদম পাথরের ন্যায় স্তব্ধ হয়ে বসে আছে।
সাবা আড়াল থেকে উকি ঝুঁকি মেরে এক ঝলক দেখে নিল তার স্বামীকে। ভয়ে কাছে যাওয়ার সাহস পাচ্ছে না, যদি তখনকার মতো আবার থাপড় বসিয়ে দেয়। কিন্তু নিলয়ের এই অবস্থা দেখে তার বড্ড মায়া হচ্ছে। মুখটা কেমন শুকিয়ে গেছে। তার কি ঠান্ডা লাগছে না? শীতের বস্ত্র গায়ে না জড়িয়ে কেউ এইভাবে বসে থাকতে পারে কিভাবে? সাবা নিজেকে আর আটকাতে পারল না। সে চুপি চুপি নিলয়ের কাছে চলে গেল। নিলয় যেন তার দিকে ফিরেও তাকাচ্ছে না, যেন মনে হচ্ছে সাবার অস্তিত্ব এখানে নেই। তার ভূত নিলয়ের সামনে দাঁড়িয়ে আছে। স্বামীর এমন আচরণে বড্ড অভিমান হলো সাবার। একটু তার দিকে তাকালো কি কি এমন হতো? অভিমানী সাবা বুকে পাথর চাপা দিয়ে ধীরে ধীরে টেবিলের ওপরে উঠে বসলো। তারপর একদম নিলয়ের গা ঘেঁষে নিলয়ের মতো পা ঝুলিয়ে বসে পড়ল। তবুও নিলয় তার দিকে তাকাচ্ছে না, এমনকি মুখ দিয়ে একটা টু শব্দও বের করছে না। সাবার প্রচন্ড রাগ হলো। সে রাগে ভেঙচি কেটে মুখ অন্য পাশে ঘুরিয়ে নিল। তবুও নিলয়ের সারা শব্দ নেই। সাবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে গাল ফুলিয়ে কিছুক্ষণ বসে থাকলো। তারপর হুট করেই তার গায়ের চাদর এক পাশে নিলয়ের গায়ে জড়িয়ে দিল। ঠিক তখনই নিলয় সাবার দিকে ঘুরে তাকালো। মুহূর্তেই দুজনের চোখাচোখি হলো। নিলয়ের শীতল চাহনি দেখে সাবা ভয়ে ঢোক গিলল, যেন প্রাণ তার যায় যায় অবস্থা। নিলয় চোখ সরিয়ে নিল। সাবা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নিলয়ের গায়ে অর্ধেক চাদর ভালোভাবে টেনে দিয়ে হাত ভাঁজ করে বসে পড়ল। ফাঁকা ঘরে দুজনের মধ্যেই নীরবতা বিরাজমান। কেউ কারোর সাথে কথা বলছে না। হুট করে সাবা নিলয়ের গা ঘেঁষে নড়ে চড়ে ওঠে। তারপর কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আর আর কতক্ষণ রাগ করে বসে থাকবেন? রুমে চলেন প্লিজ। আমি আর আপনার কথার অবাধ্য হব না। মুখে মুখে আর তর্ক করে আপনাকে রাগাবো না, প্লিজ। তবুও আমায় মায়ের বাড়ি পাঠিয়ে দিবেন না? আমি আপনার সব কথা শুনবো। রুমে কয়েল ধরিয়ে দেওয়া থেকে শুরু করে মশারি আমিই টানিয়ে দিব। আপনার হাত পা মালিশ করে দিব, আর আপনার পাকা চুলও তুলে দিব। তবুও রাগ করে থাকবেন না প্লিজ। নিলয় গম্ভীর মুখ করে সাবার দিকে তাকালো। সাবা ভয়ে কিছুটা সিটিয়ে গেল। তারপর নিলয় ফিক করে হেসে উঠল। সে না চাইতেও সাবার বোকা বোকা কথায় হেসে ফেলল। কি সুন্দর সেই হাসি, একদম মনোমুগ্ধকর। সাবা অপলক নয়নে তাকিয়ে রইল সেই হাসির মাঝে। তার খুব ইচ্ছে করছে টোল পড়া ওই ডাবা গালে চুম্বন এঁকে দিতে। তারপর লজ্জায় মুচকি হেসে মুখ লুকালো সাবা। হুট করে নিলয়ের হাসি থেমে গেল। মুখে ফুটে উঠল বিষণ্ণতা। সে গম্ভীর গলায় শুধালো, এখানে কেন এসেছিস? নিলয়ের মুখে হঠাৎ তুই ডাকটা শুনে সাবা চমকে উঠল। চোখ তুলে নিলয়ের দিকে তাকালো। নিলয় যখন রেগে থাকে বা গম্ভীর কিছু চিন্তা করে, তখন সে সাবাকে তুই বলে ডাকে। এই যেমন ব্যবসা থেকে ফিরে এসে সাবাকে বলবে, পানি নিয়ে আয়, ফ্যান ছাড়, গামছা আন, ওড়না দিয়ে মুখ মুছিয়ে দে, ইত্যাদি। ছোট ছোট কাজে সাবাকে আড়াআড়িতে করতে প্রচন্ড বিরক্ত করে। আর সাবাও ধমক শুনে মুখ গোমড়া করে সব কাজ করে দেয়। এখন নিলয়ের এমন কথা শুনে সে ছোট্ট করে বলল, আপনার খুব ঘুম আসছিল না? আপনি এত রাতে যদি রাগে উল্টাপাল্টা কিছু করে ফেলেন বা কোথাও চলে যান, সেই জন্য টেনশন হচ্ছিল তো। আমায় ভালোবাসিস? হুট করে নিলয়ের মুখে ভালোবাসি কথাটা শুনে তার বুকের ভেতরটা ধক করে উঠল। সদ্য প্রেমে পড়ার মতো হৃদস্পন্দন যেন ধুকপুক ধুকপুক শব্দে হাতুড়ি পেটাচ্ছে। কিশোরীর মনে অজানা অনুভূতির ঢেউ উথাল পাথাল শুরু করে দিয়েছে। সে কি বলবে কিছুই বুঝতে পারছে না। ভালোবাসা কি সেটা সাবার অজানা। সে বুঝতেই পারছে না তার মনে নিলয়ের জন্য ঠিক কি আছে। নিলয় যখন কাছে থাকে তখন মনে হয় লোকটা কাজে যায় না কেন, সব সময় এত শরীর ঘেঁষে থাকে, বিরক্ত। কিন্তু নিলয় যখন কাজে থাকে তখন মনে হয় কখন আসবেন উনি, এতক্ষণও আসছে না কেন। কিছুই ভালো লাগছে না। সবাই স্তব্ধ ড্যাব ড্যাব হয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় একই কথা দ্বিতীয়বার বলল,
সাবা তোতলাতে শুরু করে। অ্যাঁ অ্যাঁ, কি কি বলছেন? সাবার কথা বলতে না দিয়েই হুট করে নিলয় তাকে জড়িয়ে ধরল। আকস্মিক জড়িয়ে ধরায় সাবা স্তব্ধ বনে গেল। হঠাৎ সাবা বুঝতে পারল নিলয় কাঁদছে। নিলয়ের চোখে পানি দিয়ে সাবার কাঁধ ভেসে যাচ্ছে। প্রতিটা ফিকে ফিকে কান্নার শব্দ যেন সাবার বুকে তীরের মতো বিঁধছে। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। একটা মানুষ কতটা অসহায় হলে এভাবে কাঁদতে পারে? পুরুষ মানুষ তো কাঁদে না, কিন্তু যখন তার প্রিয় কোনো কিছু হারিয়ে যায় তখন এইভাবে কাঁদে। তাহলে নিলয় সাবাকে হারানোর ভয়ে কাঁদছে না তো? সাবা দুই হাতে নিলয়কে বুকের সাথে আঁকড়ে ধরল। নিলয় আরো শক্ত করে সাবাকে জড়িয়ে ধরে চুলে মুখ গুজল। সাবার চুলে মুখ গুজে কাঁদতে কাঁদতে বলল, আমি জানি তুই আমায় ছেড়ে চলে যাবি। কেউ কি কখনো এমন শারীরিকভাবে দুর্বল অক্ষম ছেলের সাথে সংসার করবে? করবে না। তুইও চলে যা। সুন্দর দেখে একটা বিয়ে করে সংসার করিস। তুই কেন আমার জন্য নিজের সুখ ত্যাগ করবি? তুই চলে যা আমায় ছেড়ে, আমায় একা করে। সাবা আর পারল না, সে ফুপিয়ে কেঁদে উঠে বলল,